বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং জনইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি প্রফেসর মেজবা কামাল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মাসুদ আহমেদ তালুকদার, যদিও সরকারের 3 মাস মূল্যায়ন করবার জন্য যথেষ্ট নয়, আমরা সেই মূল্যায়নের প্রসঙ্গে একটু পরে যাই। তার আগে ইতিমধ্যেই 3 মাসে 3টে বড় অস্বস্তিকর জন অস্বস্তি তৈরি হয়েছে। একটা হচ্ছে ক্রাইম, আপনি অফকোর্স ধর্ষণ, রামিসার ধর্ষণ এবং তার হত্যাকাণ্ড, তার সঙ্গে আরও অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির যে খুব একটা উন্নতি হয়েছে সেটা অনেকেই মনে করেন না। দ্বিতীয়ত হচ্ছে হাম, যাতে প্রতিদিন শিশু মারা যাচ্ছে, এবং তৃতীয়ত হচ্ছে আপনার বিদ্যুৎ। শহরে হয়তো বিদ্যুৎ থাকছে, কিন্তু গ্রামে বিদ্যুৎ অনেক সময় থাকছে না। জি, আপনাকে ধন্যবাদ। শুনতে চাই। ধন্যবাদ প্রফেসর জনাব মেজবা কামাল এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। দেখুন, আপনি নিজেই শুরুই করেছেন কথাটা এইভাবে যে একটা সরকার 3 মাস সময় কেবলমাত্র অতিবাহিত করেছে, এবং এই আমার মাঝে মাঝে আমার আঙ্গুলের দিকে আমি তাকাই। অর্থাৎ যেদিন এই সরকার হওয়ার সূচনা হলো, আমার সেইখানে এই কালো দাগটা এইখানে ছিল। সেই কালো দাগটা প্রায় আমার এখনও আর নখের মাথার শেষ মাথায় যায়নি। অর্থাৎ দিস ইজ দি লাইফ অফ দি গভর্নমেন্ট। এই সরকারের আমলে, এই সরকার হওয়ার পরে যে দায়িত্বগুলো এখন পালন করছে এবং সমাজের যে সমস্যাগুলো আপনি উপস্থাপন করলেন, এইগুলা সরকার উত্তরাধিকারী সূত্রে পেয়েছে। এই সরকার, অতীতের যে সরকার, আপনি দেখবেন একটা আন্দোলনের কারণে একটা সরকারের পতন হলো, তারপর আর একটা সরকার আসলেন। সেই সরকারও কেবলমাত্র যে সমস্ত দায়িত্ব পালন করে গেছে, মানুষের কাঙ্ক্ষিত বিষয়গুলোকে সেই সরকার অর্জন করে যেতে পারেনি। এই সরকার 17ই ফেব্রুয়ারি সরকার গঠন করার পরে সকল দায়িত্ব সব জমা, এবং আপনি দেখবেন যে স্বৈরাচার আমলে যেমন একটা মানুষের নিয়ন্ত্রিত আচরণ করতে হতো, তাদের কথা বলার স্বাধীনতার একটা সীমাবদ্ধতা ছিল, মানে বিশেষভাবে কোনো বিশেষ ব্যক্তি বা তাদের অ্যাফিলিয়েশনের কোনো ব্যক্তি ছাড়া স্বাধীনভাবে কথা বলার কোনো সুযোগ ছিল না। কিন্তু আপনি মজার জিনিস দেখবেন, কারণ আজকে যে সরকার রাষ্ট্র ক্ষমতায়, তারা রাষ্ট্র ক্ষমতায় আসার পরপরই যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, মানুষের যে কথা বলার অবাধ স্বাধীনতা, সেটাই তারা কোনো রকম হস্তক্ষেপ করছে না। যে কারণে বিষয়গুলো এমন হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমরা বাস্তবতা কথা বলতে গিয়ে এখন এমন অনেক কথা বলে ফেলি, আমরা অনেক সময় দেখেছি অনেক ক্ষেত্রে, যার সঙ্গে বাস্তবতার মিল যতটা না, আমরা তার চেয়ে বলার বেশি। এবং এখানে সবচেয়ে বড় একটা প্রবলেম হয়ে গেছে কি, যে আজকে মূলত যারা নির্বাচনে জনগণ যাদেরকে বিরোধী দল বানিয়ে পাঠিয়েছে, তাদের নির্বাচনের আগে এবং নির্বাচনের পরের স্বভাব কোনো রকম পরিবর্তন হয়নি। তারা একটা কর্মভিত্তিক পরিকল্পনা করে তারা এই দলটাকে সরকার হওয়ার আগে যেমন সমালোচনা করেছেন, সরকার হওয়ার পরেও তারা সেইভাবেই চালিয়ে যাচ্ছে। দেখুন, ধর্ষণ বলেন, হত্যা বলেন, এটা সমাজে চিরন্তন একটা পদ্ধতি। এটা এই যে সেই সমাজের যেদিন জন্ম হয়েছে সেই থেকে, বা সমাজের জন্ম হওয়ার আগে মানুষ যখন অসামাজিক ছিলেন, উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন, তখনও সমাজে, এবং সেই কারণেই কিন্তু সমাজবদ্ধ ব্যবস্থার জন্ম হলো। আপনি দেখেন সমাজে আইন কিন্তু সবসময় ছিল, অপরাধের বিচারও হয়েছে, কিন্তু আপনি দেখবেন অপরাধ প্রবণতা কিন্তু মানুষের চরিত্র থেকে মুছে যাচ্ছে না। কেন যাচ্ছে না? সেগুলো অনেক বড় কারণ, এবং সেইগুলো দিয়ে যতটা না মানুষের সমাজের ভাবার কথা ছিল, সেগুলো ভাবার চাইতে ঘটনা একটা ঘটে যাওয়ার পরে এটা নিয়ে নানা রকম সমালোচনা। আপনি দেখেন হামের বিষয়টা, আমরা ইতিমধ্যে নানা রকম, বিশেষ করে ইউনিসেফ আমাদেরকে যে রিমাইন্ডারটা দিয়েছিলেন ওই সরকারকে, এবং কনসার্ন যে মিনিস্টার ছিলেন, তিনি টাইম এন্ড অ্যাগেন কোনো রেসপন্সই করেন নাই। 17ই ফেব্রুয়ারি মানুষ প্রশ্ন তুলছে যে সেটা আপনারা ইনভেস্টিগেট করবার উদ্যোগ নিচ্ছেন। দেখুন, এইটা খুব স্বাভাবিক একটা সহজ ব্যাপারটা হলো ওই সরকার যা অন্যায় করেছে, ওই সরকার না, শুধু এর আগে স্বৈরাচার সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তারা যে সকল অপরাধ করেছেন সেগুলোর কিন্তু ধারাবাহিকভাবে একটা অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসার চেষ্টা চলছে। ইউনূস সরকারের যে সকল লোকরা রাষ্ট্র ক্ষমতায় বসে উদাসীনতার পরিচয় দিয়েছেন, যাদের উদাসীনতার কারণে দেশের ক্ষতি হয়ে গেছে, এই সরকার নিশ্চয়ই তাদের বিষয়গুলো চিন্তা ভাবনা করবে, পরীক্ষা নিরীক্ষা করবে,
একদম আপনি যদি একটা রেশনাল প্রসেসে সব জিনিসকে অ্যাসার্টেন না করেন এবং তার সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা না নেন, তাহলে বিষয়টা আবার সেই যাদের বিরুদ্ধে আপনি আন্দোলন করেছেন, যাদেরকে হটিয়ে দিয়েছিলেন, তাদের এবং আজকের বিষয়গুলো একই রকম হয়ে দাঁড়াবে। মানুষকে তো সেই রকম ভুল বোঝার সুযোগ এই সরকার দিবে না। কেন দিবে না? কারণ এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের ম্যান্ডেট নিয়ে, আর ওই সরকার ছিল জনগণের ভোটাধিকার হরণ করে। সুতরাং দুইটা সরকারের বেসিক ডিফারেন্সটা এইটা। এদের ওয়াদা ছিল, প্রতিজ্ঞা ছিল মানুষের অবাধ স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখা, আর ওই সরকার ছিল এগুলোকে নিপীড়নের মাধ্যমে দমন করা। যেই কারণে এখন আপনি দেখেন হামের বিষয়টা কিন্তু অপেক্ষাকৃতভাবে আমি কিছুদিন আগ পর্যন্ত যে তীব্রতা আমাদের কাছে আমরা লক্ষ্য করেছি, তার চাইতে কিন্তু অনেকটা কমে আসছে, এবং এটা আশা করা, এবং আরও দ্রুত আসলে এটা আরও ভালো হতো। কিন্তু যেই বিষয়গুলো, এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য যা রিলেভেন্ট ছিল, সেই সমস্ত মেটেরিয়ালের যখন অভাব ছিল, এই সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে এবং এটার জন্য প্রয়োজনীয় যা পদক্ষেপ তাও তারা গ্রহণ করেছে। এ হলো এক। আর আইন শৃঙ্খলা রক্ষার আপনি দেখেন, এই যে রামিসার কথা আপনি বললেন, সমাজে এইরকম হিনিয়াস ঘটনায় অতীতে বহুবার ঘটেছে, এবং আমি লক্ষ্য করেছি মাননীয় প্রধানমন্ত্রী সেখানে নিজে ছুটে গেছেন। এবং যতটুক একটা দেশের ওই রামিসার ঘটনাটাই উদ্দেশ্য না, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ব্যক্তিগতভাবে হাজির হয়ে দেশবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করছেন এইটাই, যে এরকম সমাজে যারা হিনিয়াস ঘটনা ঘটাবে তাদের আইনের বাইরে রাখার, থাকার, এবং তাদের যে সমস্ত প্রেসক্রাইব পানিশমেন্ট তা না পাওয়ার আর কোনো কারণ নাই। অর্থাৎ উনি এইটাই বুঝাইলেন, মানুষের কাছে মেসেজটা দিলেন এটাই, যে সরকারের এইসব ব্যাপারে কোনো রকম দয়া, অনুকম্পা অথবা কি বলবো আমি, উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি দেখবেন সেখানে তার আইনমন্ত্রী এবং এখানে স্বরাষ্ট্রমন্ত্রী, তারা দুজনে ছিলেন। এবং ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যে হয়তো এই মামলার চার্জশিটও খুব কাছাকাছি আসবে, এবং এক দেশে যে এক্সিস্টিং ল আছে সেই আইন অনুসারেই এটার আপনার একটা খুব স্বাভাবিক অল্প সময়ের মধ্যে বা একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে এটার বিচারও হয়ে যাবে। তারপর বিচারের একটা পদ্ধতি আছে, যেই আদালত এখন বিচার করবেন সেই আদালতের পরে উচ্চ আদালত আছে, এবং বিচারটাকে এক্সস্ট করতে হলে একটা যুক্তিসঙ্গত সময় লাগবেই। তো আমাদের বক্তব্যটা হলেই যে সমাজে এই যে অপরাধ প্রবণতা সকল সময় সমাজের জন্মের থেকে যে চলমান, এবং এখানে আইন আছে, অপরাধীর জন্য সাজার ব্যবস্থা আছে, অপরাধীকে সাজা দেওয়া হয়েছে, তারপরও সমাজ থেকে অপরাধ কেন কমছে না? মানুষের মধ্যে মানুষ অপরাধ করতে কেন ভয় পাচ্ছে না? তাহলে আমাদের শুধু আইন আছে অথবা আইনের প্রয়োগ হয়েছে, এই শুধু এই কথাটা ভাবলেই আমরা আশ্বস্ত হয়ে যাব, এমনটা বোধহয় আমাদের ঠিক হবে না। কারণ আমাদের আরও ভাবনা করা উচিত, সেটা হলো এই যে আমাদের দেখতে হবে যে আইন থাকা সত্ত্বে, আইন প্রয়োগ হওয়ার পরে বিচার হচ্ছে, শাস্তি পাচ্ছে, তারপরও কেন অপরাধের প্রবণতার দিকে মানুষ ধাবিত হচ্ছে, সেই বিষয়গুলোকে আমাদের চিহ্নিত করা এবং সেগুলোকে অ্যাড্রেস করা। জি, অনেক ধন্যবাদ। এই সরকারের তো 3 মাস অতিক্রান্ত হলো, তো আমি মনে করি যে ধরুন শুরু হিসেবে তো ভালোই, তবে যে জোর দিয়ে প্রথমে বলেছিলাম বা 1 মাস পরে বলেছিলাম, এখন মনে হয় যে অত জোর দিয়ে আর বলতে পারছি না। কেন পারছি না এই কারণে যে এই সরকারের আমি মনে করি যে অগ্রাধিকার দিয়ে কয়েকটা কাজ করার ছিল। একটা হচ্ছে যে শেখ হাসিনার সরকার যে ভুলগুলো, অপরাধগুলো করেছিল সেগুলোর ব্যাপারে বিচারের একটা দায়বদ্ধতা এই সরকার নিজের কাঁধে নিয়েছে। তো সেটা যদি নিয়ে থাকে তাহলে ইউনূস সরকার যে অন্যায়গুলো, অপরাধগুলো করেছে সেগুলোর আপনার একটা ন্যায়সঙ্গত বিধান, সেগুলোর একটা ব্যবস্থা নেওয়াও কিন্তু এই সরকারের দায়িত্ব। যদি ইউনূসেরটা না করতে পারে তাহলে হাসিনারটা করার এখতিয়ার বা যৌক্তিকতা কিন্তু তখন গ্রহণযোগ্যতা হারাবে। তো ফলে যেটা হয়েছে যে আমি মনে করি যে ইউনূস সরকার হচ্ছে আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সরকার, এবং শুধু তাই নয়, মানে এত অল্প সময়ে দেশের এত বড় ক্ষতি ইউনূস সরকার ছাড়া আর কেউ করতে পারেনি। তো সেইখানে সেই সরকারের যে অপকর্মগুলো, সেগুলোতে আপনার ড্যামেজ লিমিটেশনের জন্য যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজগুলো এখনও যথাযথভাবে হয়নি। যেমন ধরুন আমি
একটা ড্যামেজ লিমিটেশন যেটা এই সরকার সহজেই করতে পারে, করা উচিত, সেটা হচ্ছে বিচার বিভাগ এবং প্রশাসনকে এই ইউনূস সাহেবের সময় যেভাবে বিশেষ দল কর্তৃক দলীয়করণ করা হয়েছে। ইউনূস সাহেবের নাকি দল ছিল না, কিন্তু তার তো একাধিক দল ছিল, আমরা দেখতে পাচ্ছি। তার ছত্রছায়ায় বেড়ে উঠে একটা দল গড়ে উঠেছে, আর তার পেছন থেকে তাকে পরিচালনা করেছে আরেকটা গুপ্ত দল। তো সেই দলগুলো তারা যেভাবে প্রশাসনের সর্বত্রকে দখল করেছে, বিচার বিভাগ, এই যে আমাদের উচ্চতর আদালত, আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মতো জায়গা, যেটা মানে বাংলাদেশ এত জায়গায় পিছিয়েছে, তারপরেও কিন্তু বিচার বিভাগের উপর উচ্চতর বিচার বিভাগের প্রতি মানুষের আস্থার জায়গা অনেকটা ছিল, কমেছে ওভার দি ইয়ার্স, কিন্তু অনেকটা ছিল, সেটা তো ধূলিসাৎ হয়ে গেছে। এই যে ইউনূস সরকার 23 জনকে বিচারপতি নিয়োগ করলো হাইকোর্টে, এইখানে তো দেশের নিয়ম হচ্ছে যে অন্তত 2 বছর তাদেরকে রাখতে হয়, তাদেরকে মানে তারা ইয়েতে থাকেন আর কি। কি বলেন আপনারা, আমি জানি না ভাই। একটা প্রবেশন থাকে, মানে এটা অস্থায়ী নিয়োগ, 2 বছর অস্থায়ী পরে নিয়োগ, তাদের এডিশনাল অ্যাপয়েন্টমেন্ট বলা হয়। অতিরিক্ত বিচারক। 2 বছর পরে তারা স্থায়ী হন। ইউনূস সরকার তাদেরকে 1 বছরের মাথায় তাদেরকে স্থায়ী করেছেন। কেন? কেন করেছেন? তো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। এবং তাদের রাজনৈতিক পরিচয় কি? যে 23 জন নিয়োজিত হয়েছেন, তাদের রাজনৈতিক পরিচয় কি? তো এই যে, তো সেটাকে আপনার, তো এই যে বিশেষ উদ্দেশ্যে ইমপ্লান্টেড বিচার বিভাগকে, মানে সম্মানকে ধূলিসাৎ শুধু করে না, বিচার বিভাগের সাথে দেশের মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারের প্রশ্নটা জড়িত। তো সেই জায়গায় আপনার সেটার ব্যাপারে ব্যবস্থা এই সরকার তো গ্রহণ করতে পারে। এই সরকার তো এই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই। হ্যাঁ, ইনফ্যাক্ট এখন যিনি আইনমন্ত্রী, তিনি তো ইউনূস সরকারের সময়েও একটা বিশেষ দায়িত্বে ছিলেন। তো তিনি বা আপনার সরকার কি করছে আমি জানি না, এ ব্যাপারে আমি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবেন বলে আশা করি। আচ্ছা, তারপরে যেমন ধরুন আপনার মানে মাসুদ ভাই, আপনি নিজে একজন বিশিষ্ট আইনজীবী, দেশের ক্ষুদ্র না, আমরা সবাই জানি, আপনাকে সম্মান করি, তো সেই জন্য আমি আরও বিশেষ করে এই কথাগুলো বলছি। আপনি প্রশাসনে দেখেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আপনার যেভাবে দলীয়করণ হয়েছে, সেই দলীয়করণ বিশেষ মহল থেকে, হ্যাঁ, এবং সেই আপনার সেই বিশেষ দলটির লোকজনকে দিয়ে যেভাবে ভরিয়ে ফেলা হয়েছে, তার জায়গা থেকে হয়তো কোনো কোনো জায়গায় উপরের লেভেলে পরিবর্তন হয়েছে, তো সেক্রেটারি পরিবর্তন হয়েছে, কিন্তু নিচের সবগুলো স্তরে তো সেই একই কর্মকর্তারা রয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলো তো একই অবস্থা। বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর কিছু পরিবর্তন হয়েছে, হ্যাঁ, কয়েকটা বিশ্ববিদ্যালয়, এবং যাদেরকেও নিয়োগ দেওয়া হয়েছে তারাও যে খুব সুবিবেচনা প্রসূতভাবে যোগ্য শিক্ষাবিদদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তা নয়, এখানেও দলীয়করণ হয়েছে। কিন্তু দলীয়করণ হয়ে অন্ততপক্ষে আগের যে আপনার অতি দলীয়করণ, সেটার থেকে যে কিছুটা পরিবর্তন হয়েছে, সেটাও তো আপনার যথেষ্ট পরিমাণে হয়নি। তো ফলে আপনার কোথায় আছি আজকে? আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে একেবারে খাদের কিনারায়, কি আমার তো মনে হয় যে গভীর গর্তে পড়ে গেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার উপায়টা কি? তো আমি আপনার সেই জন্য আসলে আমরা ইনক্লুসিভ ইলেকশনের কথা বললাম, যে ইনক্লুসিভ ইলেকশনে কিন্তু ধরেন অ্যাবাউট 40% মানুষ ভোট দেয় নাই। হ্যাঁ, কিন্তু মানে আপনি পশ্চিমবঙ্গের ইলেকশনে দেখেন কি পরিমাণ ভোট পড়েছে, সেটার পিছনে অনেক কারণ আছে হয়তো, কিন্তু আপনার মানে মানুষের জন্য এত আকাঙ্ক্ষিত নির্বাচন, কারণ বহু বছর এদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ থেকে বঞ্চিত ছিল। তো সেই বহু আকাঙ্ক্ষিত সেই নির্বাচন যখন হলো, তখন তো এইখানে সব মানুষ ঝাঁপিয়ে পড়ে ভোট দিতে যাওয়ার কথা, তারপরেও 40% মানুষ ভোট দিতে যায়নি। তো তারপরেও ধরুন যাক 60% গেছে, সেটাও ভালো পার্টিসিপেশন, কিন্তু ইনক্লুসিভ যে এক্সপেক্টেড মাত্রায় ছিল সেটা হয়নি। তারপরেও আমরা একটা সরকার পেয়েছি, একটা নির্বাচিত সরকার পেয়েছি, হ্যাঁ, সেটা, এবং এমন একটা সরকার পেয়েছি যে সরকার মুক্তিযুদ্ধকে ধারণ করে বলে ঘোষণা দিয়েছে। হ্যাঁ, সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে, মুক্তি সংগ্রাম
এমন একটা সময় যখন মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠাবার, ইতিহাসকে নির্বাসনে পাঠাবার একটা চেষ্টা বাংলাদেশ দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে, এবং এমন একটা সময়ে এই সরকার ক্ষমতায় এসছে যখন মুক্তিযুদ্ধকে, আপনি সঠিকভাবেই বলেছেন দিল্লুর, যে মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠানোর কথা হচ্ছে, যখন বলা হচ্ছে যে 24-এর পরে যারা 71-এর কথা বলে তারা হচ্ছে তারা অপরাধী, এই কথাই তো বলা হচ্ছে। হ্যাঁ, তো সেইখানে আপনার 24 নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন আমাদের এখানে। এটা একটা গণ আন্দোলন যেটা গণ অভ্যুত্থানের রূপ লাভ করেছে, কিন্তু সেই 24-এর যে শহীদরা, তাদের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, 24-এর সংগ্রামকে সালাম জানাই। কিন্তু আপনার 24-কে যদি 71-এর সাথে তুলনা করা হয়, এটা একটা মহা অপরাধ। হ্যাঁ, কারণ 71 তো 71। আমি একজন ইতিহাসবিদ, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সমাজের সকল অংশের মানুষকে যেভাবে উথাল পাথাল করেছে, যেভাবে নাড়া দিয়েছে, যেভাবে আন্দোলিত করেছে, যেভাবে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। আমাদের সরকারি হিসাব ছিল 71-এ 72-এ 2 লক্ষ মা বোনের ইজ্জত। এখন তো পরবর্তীকালের গবেষণায় দেখা গেছে তার সংখ্যা তার দ্বিগুণেরও বেশি। তো সেই এত রক্তক্ষরণের মধ্যে দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে ভুলিয়ে দিতে চায় যারা, তারা কি উদ্দেশ্যে ভোলাতে চায় সেটা তো মানে সেটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। এ জাতি কখনো সেটা মেনে নেবে না। তো সেই সময়টায় দাঁড়িয়ে এই সরকার, মুক্তিযুদ্ধকে ধারণকারী সরকার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে, সেটা নিশ্চয়ই একটা খুবই আশ্বস্তের জায়গা। কিন্তু আপনার আমরা যেটা দেখছি যে প্রত্যাশা তো ছিল সুশাসন নিশ্চিত করা। হ্যাঁ, যে সুশাসন আমরা এর আগে পাইনি, বাংলাদেশে বহুকাল পাইনি, তারপরে বা কখন পেয়েছি বলা মুশকিল। তো সেই সুশাসন নিশ্চিত করার কাজটা, সেটাতে আসলে আমরা কতখানি করতে পারছি। আর আসলে সুশাসন নিশ্চিত করার জন্য আমি মনে করি যে আমাদের দেশে মৌলিক কিছু কাঠামোগত পরিবর্তন দরকার। সেই মৌলিক কাঠামোগত পরিবর্তনগুলো যদি না করা হয়, তাহলে আপনি সুশাসন নিশ্চিত করতে পারবেন না। আপনি যেটা বললেন যে ধরুন এই যে রামিসার মতো যে মানে কন্যা শিশুর উপরে, এই যে অপ্রাপ্তবয়স্ক কন্যা শিশুদের উপরে যে ভয়ঙ্কর নিপীড়নের যে একটা কি বলবো, একটা যে হ্যাবক তৈরি হয়েছে বাংলাদেশে, এ তো মানে মানুষ মনে হচ্ছে যে আমরা গোটা জাতি অসুস্থতার মধ্যে পড়ে গেছি। তো এই অবস্থাটা একদিনে হয় না, আমি আপনার সাথে একমত। কিন্তু এই অবস্থাটার থেকে মুক্তি পেতে গেলে তার জন্য তো মৌলিক কিছু জায়গায় হাত দিতে হবে। আমি শেষ করছি কথাটা, মানে আমি বলতে চাইছি যে ধরুন আপনার যে এই অপরাধীরা, আমাদের তো পুরুষতন্ত্রের নিগড় আছে, আমাদের তো ধরুন মানে ক্রাইমের মানে যে কি বলবো ইম্পিউনিটির ব্যাপারগুলো আছে, হ্যাঁ সেগুলো তো আছে। কিন্তু মানে সেইখানে আবার এই দেশেই তো যে মানে নারীর যৌনাঙ্গ নিয়ে চরমভাবে এর আগে কোনো দিন বাংলাদেশের ইতিহাসে যে নোংরামি কথা পাবলিকলি উচ্চারিত হয় নাই, পলিটিক্যাল অ্যাড্রেসে উচ্চারিত হয় নাই, সেটা যারা করেছে, যারা করেছে তাদেরকে আমরা বীরের মর্যাদা দিয়েছি। তো সেগুলো তো এগুলোকে মানে উস্কানি হিসাবে কাজ করেছে, সেগুলো তো বুঝতে হবে। তো সেই জায়গায় আপনার আমি মনে করি যে এই ধরনের অপরাধগুলো যারা করছে এবং যেগুলো আপনার মানে যেগুলো প্রমাণিত, আমি ধন্যবাদ দিই এই সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, যে রামিজার ব্যাপারে অতি দ্রুত অপরাধীকে গ্রেপ্তার হয়েছে, আপনার চার্জশিট হয়েছে এবং প্রসেসটা হচ্ছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এই কথাটাও বলেছেন যে প্রয়োজনে আইন সংশোধন করে অতি দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। তো আসলে তো এমনভাবে এই শাস্তিটাকে কার্যকর করা দরকার যাতে করে অপরাধীদের মনে ভীতির সঞ্চার হয়।
এবং সেই কাজটা আমরা কিন্তু করতে পারছি না। আমি আরেকটা কথা বলে শেষ করি, মেয়েদের উপরে অ্যাসিড ছোড়া হতো এবং সেটাও কিন্তু আইন করে, কঠোর আইন করে একেবারেই এখন আমরা কিন্তু অ্যাসিডের হাত থেকে মুক্তি পেয়েছি। তারপর ধরুন হামের মতো ব্যাপার, এটা তো এই যে ইউনিসেফের স্টেটমেন্টের পরে এটা তো স্পষ্ট যে একটা কোথার থেকে একটা নিজের পছন্দের একটা লোককে ধরে নিয়ে এসে, একটা অযোগ্য অথর্ব লোককে ধরে নিয়ে এসে ইউনূস সাহেব বানিয়ে দিয়েছেন তার স্বাস্থ্যমন্ত্রী। এবং তিনি নিজে তার দায় এড়াতে পারেন না, এবং স্বাস্থ্যমন্ত্রীর দায় তার দায়। এবং সেখানে ইউনিসেফ যেটা বলেছে যে ইউনিসেফ লিখিতভাবে 5 বার সতর্ক করেছে এবং অন্তত 10 বার মৌখিকভাবে সতর্ক করেছে। তারপরেও কিন্তু ইউনূস সরকার তার স্বাস্থ্যমন্ত্রী, এবং আমি জানি আপনার স্বাস্থ্য বিভাগের ভেতর থেকে বহুভাবে বলা হয়েছে, কিন্তু তারা এই হামের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নাই। তো এখন সেইখানে এই যে সরকারের যে ব্যর্থতা, শুধু আমি বলবো না এগুলো ব্যর্থতা না, এগুলো অপরাধ। এই যে আজকে 5 শতাধিক শিশুর যে প্রাণ ঝরে গেল, এবং শুধু ঝরে গেল তাই নয়, আজকে হামে হয়তো প্রকোপটা কমে এসছে, কারণ আপনার টিকা কাভারেজ এই সরকার এনে বাড়িয়েছে ক্রমাগত, যত দ্রুত পারেন স্বাস্থ্যমন্ত্রী করার চেষ্টা করছেন। কিন্তু এখনও দেখুন আপনি প্রতিদিন কি পরিমাণ হসপিটালে ভর্তি হচ্ছে, এবং এখনও মৃত্যু হচ্ছেই, এবং এটা যে থামবে কোথায় যে জানি না। তো ফলে আপনার এই যে এইটার জন্য ব্যবস্থা নিতে, এ ব্যাপারে তো আপনার আদালতে একটা পিটিশন তো রুজু হয়েছে, তাই না? আপনার তো সেইখানে আপনার এই ব্যাপারে কিন্তু কোনো তৎপরতা আমরা সরকারের দিক থেকে দেখছি না। এই জায়গাগুলো আমরা দেখতে চাই আসলে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ। জি জনাব, মেজবা কামাল অনেকগুলো কথা বলেছেন। আমি আপনাকে খুব পরিষ্কার একটা কথা বলি, এই যে হামের বিষয়টা, যেটা এখান থেকে আমি একটু শুরু করি। সরকার কিন্তু যথেষ্ট, যখন এটার প্রকোপটা ধরা পড়লো মানুষের কাছে, সমাজের কাছে, বা আপনি লক্ষ্য করবেন সরকার কিন্তু সময়োচিত পদক্ষেপ যেটা গ্রহণ করে সেটা সরকার গ্রহণ করেছে, এবং সেই অনুসারে আপনি দেখবেন এর প্রকোপটা অনেকটাই কমের দিকে যাচ্ছে। একটা সময়, যুক্তিসঙ্গত সময় এটা নিয়ন্ত্রণে আসবে, এটা খুব স্বাভাবিক, এবং সরকারের আন্তরিক প্রচেষ্টা সেটা সাথে আমি একমত। তো কিন্তু আগের সরকারের ব্যর্থতা, আমি আপনার সেখানে আসব। দেখুন, ইউনূস সরকার তো আসলে একটা সময়ে জন্ম দিয়েছিল। ইউনূস সরকার যখন আসছে, রাজনৈতিক দলের আন্দোলনের প্রেক্ষিতে একটি সরকার যারা অগণতান্ত্রিকভাবে দেশটাকে 15-16 বছর চালিয়েছিলেন, তাদের চলে যাওয়ার পরে, তাদের পতনের পরে এই ইউনূস সরকার এসেছে। আপনি মনে রাখবেন, সরকার 2-3 দিন দেশে কোনো সরকারই ছিল না, কিন্তু দেশটা চলছে। আপনি আরেকটা একটু ছোট সংশোধন, অনেকে বলে থাকেন যে ওই 3 দিনই ভালো চলেছে। না, এখন মুশকিলটা হলো কি, অনেক কিছুই মানুষে বলে, কিন্তু মানুষ আবার অনেক কিছুই করতে হয় বলার পরেও। এই যেমন মানুষের গণতান্ত্রিক অধিকার, যেটা আপনি দেখবেন নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে মানুষের অনেক আক্ষেপ, আবার আখেরে গিয়ে কিন্তু মানুষ এই গণতান্ত্রিক সরকার নির্বাচনের পদ্ধতিটাকেই কোনো আঁকড়ে ধরে রাখে, এটাকে ছেড়ে দিতে পারে না। তো এরকম মানুষের মধ্যে অনেক আসবে, এবং এটার পিছনে অনেক যুক্তিসঙ্গত কারণও থাকে। তো না, ইউনূস সরকার, যে কথাটা আমি বলছিলাম, এটা সময় জন্ম দিয়েছে ইউনূসকে, এই সরকারকে। এই সরকার এসেছিলেন কিন্তু রাজনৈতিক দলের কনসেনসাসের বেসিসে, এবং সেই রকম সুযোগও আমাদের সর্বোচ্চ সংবিধানে আছে। তো সেই অনুসারে সরকার আসার পর জনগণ যেটা প্রত্যাশা করেছিলেন ওই যুক্তিসঙ্গত সময়ের মধ্যে, সেটা তারা করে যেতে পারেনি। একটা স্বৈরাচার সরকার যে কোনোভাবেই একটা নিরপরাধ মানুষকে যত তাড়াতাড়ি অপরাধী বানাতে পারে, অথবা অপরাধী একটা মানুষকে যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারে, একটি গণতান্ত্রিক সরকার ইচ্ছা করলেই সেই অগণতান্ত্রিক সরকারের মতো আচরণ করতে পারে না। আপনি দেখেন, ইউনূস সরকার চলে গেছে 3 মাস হয়, সেই সরকারের সকলের যারা দায়িত্বে ছিলেন, বা সরকার গভর্নমেন্ট অ্যাজ এ হোল যে তারা ব্যর্থ হয়েছে, সেই কথাটা আমি বলতে পারি না, বলতে চাই না, বা বলা উচিত না। কিন্তু মজার ব্যাপার হলো, ব্যর্থতা নিশ্চয়ই তাদের আছে, এবং ওই ব্যর্থতা কোন ক্ষেত্রে, কোন সেক্টরে, কারা, কে দায়ী, তাদেরকে মুক্ত বা অবাধ চলাচলের অপরাধের যদি তারা করে থাকে, এবং সেটা যদি ইচ্ছাকৃত অপরাধ হয়ে থাকে, তাদেরকে আইনের আশ্রয় না আনারও তো কোনো কারণ নেই। কিন্তু সরকার, একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার ইচ্ছা করলেই ধরে এনেই বিচার বিশ্লেষণ ব্যতি রেখে কাউকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াইলেন, এবং দেখা গেলো আসলে আমরা যে এটা অনুমান করে যে যার ভিত্তিতে এখন কথা বলেছি বা বলছি,
দেখা গেল তারা সেই রকম অপরাধী, আসলে সে অপরাধী না। সেই জন্য সব কিছুরই একটা যুক্তিসঙ্গত সময় দিতে হবে। সরকার পরীক্ষা নিরীক্ষা করবেন, করাটাই খুব স্বাভাবিক, এবং যুক্তিসঙ্গতভাবে আমাদের এই যে বক্তব্য যেগুলো আমরা দিয়ে যাচ্ছি, সেই কথাগুলো যখন একটা প্রাথমিক সত্যতা এসে যাবে এবং সেগুলো অপরাধের পর্যায়ে পড়ে, তখন নিশ্চয়ই সরকার সেখানে চুপ থাকবেন এবং সেখানে আইনি ব্যবস্থা নেবে। ইউনূস দেখেন আপনি, ইউনূস গভর্নমেন্ট ওইখানে না এসে কে আসতো? সরকার। ইউনূস যদি না আসতেন সেখানে কে আসতেন? কারো আসার মতো সুযোগ ছিল না। রাজনৈতিক দল সরকার চেয়েছে একটা, তাদের কনসেনসাসে গভর্নমেন্টও হলো, কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু সরকারের অংশগ্রহণ করতে চাইলেন না। আর আরেকটা, এই যে দলীয়করণ একটা কথা আমি ইদানিং খুব লক্ষ্য করেছি। সব মানুষ বলে আপনি দলের লোক ছাড়া এই দেশ জন্ম কে দিয়েছে? হ্যাঁ, একটি রাজনৈতিক দল ছিল যারা দেশের জন্মের বিরোধিতা করেছিলেন, তারা এই দেশে রাজনীতি করছে। তো তাদের সঙ্গে একটা বৈপরীত্যটা কোথায়? আপনি স্বাধীনতার কথা বলেছেন, যে স্বাধীনতার পক্ষে, স্বাধীনতাকে সমর্থন করছে। এখন যারা স্বাধীনতা সমর্থন করেনি, তারা স্বাধীন বাংলাদেশে আছে, স্বাধীন বাংলাদেশে সব কিছুকে তারা ভোগ করছেন, এবং স্বাধীন বাংলাদেশে তারা সব কিছুর তাদের অধিকার আছে সেটাকে তারা সুনিশ্চিত করার জন্য সকল প্রয়াস তারা গ্রহণ করছেন। তাহলে যে দেশটা জন্ম হলো, সেই জন্মের সময় এই দেশটাকে যারা বিরোধিতা করলেন, তারা কিন্তু আজকে, এবং আপনি দেখবেন ওই সময়কার যে সমস্ত অর্জনগুলো আছে, তারা এই দেশের থেকে এই দেশকে সব কিছু দেশের ভোগ করছে, দেশের সব কিছুকে তারা তাদের অংশীদারিত্বকে নিশ্চিত করছে, কিন্তু তারা যে সব জিনিসগুলোর বিরোধিতা করছিলেন, আজও কিন্তু তারা সেই অবস্থান থেকে সরে যায়নি। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা দাঁড়াইল এই যে একটা দেশের, একটা স্বাধীন দেশের স্বাধীনতার সামনে যারা বিরোধিতা করেছিলেন, তারা আজও এদেশের সামাজিক বা রাজনৈতিক মর্যাদায় তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন আরেকটা জিনিস, আইনমন্ত্রীও আরেকটা কথা বলেছেন আপনি। আইনমন্ত্রী তো ওই সরকারে, আসলে অ্যাটর্নি জেনারেল কখনো সরকারের কেউ না, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যাটর্নি জেনারেল সবসময় রাষ্ট্রের। এবং আপনি ওই যে 3 দিন সরকার ছিল না, আমি আপনাকে বলছি, ওই সময় কিন্তু এই অ্যাটর্নি জেনারেলের এবং দেশের রাষ্ট্রপতি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। সুতরাং এখন আপনি আরেকটা জিনিস দেখেন, আমরা যেটা, যেমন মেজবাবু একটা কথা বলেছেন যে আমরা শুরুতে 1 মাস আগে, 1 মাস হওয়ার পরে যে আশাবাদী ছিলাম, সেই দেখুন এতটা নিরাশ হওয়ার কোনো কারণ নাই। এই সরকারের ম্যান্ডেট যদি কেবল 3 মাসের মধ্যে থাকতো, যে এই সরকার 3 মাসের জন্য নির্বাচিত হয়েছে, তাহলে আপনি আজকে হতাশ হলে আমিও আপনার সঙ্গে সুর মিলাতাম। মানুষ তাকে দিয়েছেই 5 বছরের জন্য। এই 5 বছর সময়কালে অনেক ভাঙ্গা গড়া হবে, এবং এই ভাঙ্গা গড়ার মধ্যে দিয়ে এই সরকার 5 বছরের টার্ম যেদিন শেষ হয়ে যাবে, সেদিন দেখবে সরকার কতটা সমস্যাকে কতটা আইডেন্টিফাই করতে পেরেছে, সরকার তার কতটা বাস্তব ভিত্তিক অ্যাড্রেস করতে পেরেছে, এবং তা মানুষের কাঙ্ক্ষিত মানুষের কাঙ্ক্ষিত ফলটা সরকার কতটা মানুষের কাছে দিতে পেরেছে, সেটার বিচারের সময় একদিন আসবে। সেই সময়টার জন্য আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। 3 মাসেই যদি আমরা 5 মাসের কল্পনায় সব কিছু থেকে হতাশা আমাদেরকে গ্রাস করে ফেলে, তাহলে আমাদের মনে হবে যে আমাদের চাওয়া আর পাওয়ার মধ্যে যে যুক্তিসঙ্গত একটা বিষয় থাকে, সেই জিনিসগুলো হয়তো আমরা একদিন হারিয়ে ফেলবো বা ভুলে যাওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস যেটা অগ্রাধিকার, আপনি দেখেন এই সরকার, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, খুব পরিষ্কার এটা আমাদের, যে ইউনূস সরকার আর শেখ হাসিনার স্বৈরাচার সরকার এক না, এটা কোনোভাবেই এক হতে পারে না। ইউনূস জোর করে রাষ্ট্র ক্ষমতায় আসেনি। ইউনূস হ্যাঁ অনেক কিছু করে গেছে, ইউনূসের সমালোচনা আমিও করি এবং আমি করা যুক্তিসঙ্গতও মনে করি। সেটা হলেই না, আমি জাস্ট এখানে একটু ইন্টারাপ্ট করি। ধরেন আপনাদের সরকার তো নির্বাচিত সরকার, কিছু দুর্বলতা ত্রুটি সত্ত্বেও যেটা প্রফেসর মেজবাহ কামাল বলেছেন যে ইনক্লুসিভ হয়নি, আমি বলবো না যে এটা যে ইনক্লুসিভ হয়নি তার দায় বিএনপির, ওই সরকার যারা দায়িত্বে ছিল নির্বাচন আয়োজনের, তাদের সেই দায়। কিন্তু একটা নির্বাচিত সরকার যদি অগণতান্ত্রিক হয় বা স্বৈরাচারী আচরণ করে, তো নির্বাচিত বলে সেটাকে মানুষ ছেড়ে দিবে? দেখুন মানে আমি আপনার ওই আওয়ামী লীগ এবং প্রফেসর ইউনূসের সরকারের তুলনার আলোচনা করতে বলছি। আপনারা ক্রমশ দ্রুততার সঙ্গে 6 মাস 1 বছরের মধ্যে স্বৈরাচারী হয়েছিলেন, কিন্তু আপনারা নির্বাচিত, মানুষ তখন কি করবে? নির্বাচিত সরকার, আপনারা দেখেন এই যে বিভিন্ন ক্ষেত্রগুলো যেটা আমরা লক্ষ্য করি, একটা নির্বাচিত সরকারের টলারেন্স লেভেলটা অনেক বেশি হাই। সব সময় থাকে না, এর কারণটা হ্যাঁ থাকতে হবে। যদি না থাকে তাহলে গণতান্ত্রিক পথ থেকে তারা সরে যায়, আর সরে গেলে তার পরিণতি কি হয় সেটা আমরা অতীতে দেখেছি। কিন্তু আপনি এই সরকারের কমিটমেন্টগুলোর দিকে আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।
সমাজের যে সকল সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে অ্যাড্রেস করা দরকার সেগুলোকে চিহ্নিত করছে, সরকার সেগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা করছে। আপনি আইন শৃঙ্খলা রক্ষার দিকে তাকাই দেখেন, যেখানে যেরকম সমস্যা আছে যেই হন না কেন তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, সে যিনিই হন না কেন তাকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। এখন একটা গণতান্ত্রিক সরকার, এবং আগে তো সবচেয়ে বড় কথা হলো এই সরকার তো মানুষের ভোটাধিকার বা মানুষের অনুমোদন এইটাকে উত্তরাধিকার বা এইটাকে অর্জন করেই শুধু রাষ্ট্র ক্ষমতায় বসে নাই। এই রাষ্ট্রীয় ক্ষমতায় বসার আগে সরকার, অতীতের যত সরকার ছিলেন বা সমূহ যে সকল সরকার বিদায় হয়ে গেছে তাদের সকল অভিশাপ এই সরকার কিন্তু ধারণ করছে। আমি এখানে একটা কথা বলে গেছি যে আপনাকে লক্ষ্য করেন, আগেও বলেছি, আমি আজও কথাটা না বলে পারি না। এখানে যখন 1975-এর অবতারণা হলো, ছেড়ে দিলে আমি দিব 1975 যখন অবতারণা হলো, জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় আসলেন। এই স্বাধীনতার পর থেকে 75 পর্যন্ত যে সকল অনাচার হলো দেশে, সেটার পুনর্গঠনের দায়িত্ব জিয়াউর রহমানের হাতে পড়ে গেল। আপনি দেখেন এরপরে যখন শহীদ রাষ্ট্রপতি চলে গেলেন, আসলেন স্বৈরাচার এরশাদ, তিনি দেশটাকে 9 বছরে যে অবস্থায় নিয়ে চলে গেলেন, তার বিদায় যখন হলো শেখ হাসিনার মতো, তার পরিণতি পরে কি হলো, সেই দেশটাকে পুনর্গঠনের দায়িত্ব এসে গেল ম্যাডাম খালেদা জিয়ার উপরে। আবার দেখেন সেই শেখ হাসিনা আসার পরে 16 বছরে দেশটাকে যেই অধপতনে নিয়ে দাঁড় করিয়ে উনি চলে গেলেন, সেই দেশটাকে অর্থাৎ বিএনপির উত্তরাধিকার সূত্রে যে অভিশাপ নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসছে বারবার সাকসেসিভলি, সেটা হলো সকল অভিশাপ বিএনপিকে নিয়েই রাষ্ট্র ক্ষমতায় আসতে হয়েছে। তাইলে এই যে অভিশাপ থেকে বিএনপি জাতিকে মুক্ত করার জন্য যে প্রায় ধন্যবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন, ম্যাডাম খালেদা জিয়া আপনি বলেছেন, জনাব তারেক রহমানের সরকার আজ করে যাচ্ছে। মেজবা কামাল, আমি আলোচনার পরিধিটাকে আরেকটু বিস্তৃত করতে চাই যে বর্তমান বিশ্ব পরিস্থিতি, আমরা যখন দেশের সমস্যা সমাধানের আলোচনা করছি, সংকট আলোচনা করছি, এর সঙ্গে বিশ্ব পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতির একটা সম্পর্ক আছে এবং বাংলাদেশের বৈদেশিক সম্পর্কেরও একটা সম্পর্ক আছে। তো আমি ওই পার্সপেক্টিভটা একটু আলোচনার মধ্যে যদি আপনি নিয়ে আসেন এই আলোচনা করতে গিয়ে। জি হ্যাঁ, দেখুন, বিশ্ব পরিস্থিতি খুব দ্রুত যেভাবে অগ্রসর হচ্ছিল, সে জায়গায় এখন এক ধরনের আমি কি বলবো যে কিছুটা স্তিমিত বোধহয় হয়েছে গতিটা। এই জন্য আমি বলছি পার্টিকুলারলি যে মানে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সংঘাতটা ছিল, হ্যাঁ, সেটাকে এখনও ছিল বলার মতো অবস্থা হয়নি, কিন্তু সেই সংঘাতটা এখন আর সরাসরি কনফ্লিক্ট, যেটা আর্মড কনফ্লিক্ট, হ্যাঁ, সেটা হয়তো এখন কিছুটা প্রশমিত অবস্থায় আছে। সেটা একদিক দিয়ে ভালো, কিন্তু এটাও আমি আগেও একদিন বলেছিলাম, আজকেও আমি তারই সূত্র ধরে বলবো যে এটা পৃথিবীতে এক ধরনের পরিবর্তনের ইঙ্গিতকে কিন্তু বহন করছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই যে আপনার কোল্ড ওয়ারের অবসানের পরে যেভাবে সারা পৃথিবীর একক মাতবর হিসাবে আবির্ভূত হয়েছিল, এবং তারই একটা পর্যায়ে এসে ট্রাম্প এই দ্বিতীয় দফা ক্ষমতায় আসার পরে তিনি যেভাবে গোটা বিশ্বের কর্তৃত্বকে এককভাবে নিরঙ্কুশভাবে প্রয়োগ করার উদ্যোগ নিয়েছিলেন, সেটা কিন্তু যে সম্ভব নয় সেটা প্রমাণিত হয়ে গেছে। এটাকে আমি যদি আরেকটু স্পষ্ট করে বলি, তাহলে আসলে বলবো যে ক্যাপিটালিজমের যে ক্রাইসিস, ক্যাপিটালিজমের যে ইনহারেন্ট ক্রাইসিস, সেই ইনহারেন্ট ক্রাইসিসটা এখন এতটা প্রবল হয়ে গেছে যে আপনার সাম্রাজ্যবাদ এখন অনেক বেশি আগ্রাসী হয়ে গেছে, এবং যে স্যাটেলাইট একটা স্টেট মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে ইসরায়েলের জন্মের মধ্যে দিয়ে, সেটা সেই স্যাটেলাইট স্টেট এখন তার নিজের ক্রিয়েটারকে পর্যন্ত অগ্রাহ্য করার, হ্যাঁ, ক্ষমতা এবং দুঃসাহস দেখাচ্ছে। ইসরায়েল আমেরিকার একটা স্যাটেলাইট স্টেট, এই অভিযোগ বহুদিন থেকে আছে, কিন্তু সেই স্যাটেলাইট স্টেট এখন নিজেকে এত পাওয়ারফুল ভাবছে যে সে তার মেন্টর মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্বীকার করার, তাকে অতিক্রম করার দুঃসাহস দেখাচ্ছে। কিন্তু সেটা তার পক্ষে সম্ভব না, কারণ এখন আসলে এই যে ইউনিপোলার ওয়ার্ল্ডটা তৈরি হয়েছিল
আপনার সোভিয়েত ইউনিয়নের পতনের পরে সেই ইউনিপোলার ওয়ার্ল্ডের যে মানে যে পৃথিবীকে শান্তি দিতে পারবে না সেটা প্রমাণিত হয়ে গেছে। তো সেইখানে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের বিকাশটা অবশ্যম্ভাবী হয়ে গেছে। তো আমরা দেখছি যে এখানে মাল্টিপোলার ওয়ার্ল্ডের বিকাশটা মানে যেন ইরান যুদ্ধের মধ্যে দিয়ে একটা ঘোষণা দিয়ে গেল। এবং আমরা দেখলাম যে যেভাবে আপনার ইরান হরমুজ প্রণালীর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যেভাবে গোটা মানে এই যে মানে জ্বালানি মানে উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি যাবার পথটাকে নিয়ন্ত্রণ করে যেভাবে গোটা বিশ্বের উপরে এই যুদ্ধের যে ফলটা কুফলটা এই একতরফা যুদ্ধ যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাপিয়ে দিয়েছিল সেই কুফলটাকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে পেরেছে। ফলে যেটা হলো যে আপনার এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই চাপের মধ্যে পড়েছে গোটা পৃথিবীর কাছ থেকে। এবং এই প্রথমবারের মতো কিন্তু নেটো প্রতিষ্ঠার পরে আমরা দেখলাম যে স্পেন সরাসরি প্রত্যাখ্যান করেছে, মার্কিন মানে আপনার জার্মানি প্রত্যাখ্যান করেছে। এবং আমি তো বলি যে ব্রিটেন এমন একটা দেশ যাদের 1947 সালের পরে ফরেন পলিসি বলে কিছু ছিল না। হ্যাঁ, এটা এককালের মানে সাম্রাজ্যবাদ যার ভূখণ্ডে সূর্য অস্ত যেত না, সে এখন এমনই একটা অবস্থায় পৌঁছে গেছে যে তার নিজের ফরেন পলিসি বলে কিছু নাই, সে আমেরিকার ডিটো করা ছাড়া তার কোনো উপায় থাকে না। তো সেই মার্কিন যুক্তরাষ্ট্র সেই আপনার গ্রেট ব্রিটেন তারা কিন্তু গ্রেটের তো আর কিছু নাই, তো কিন্তু সেই ব্রিটেন নামে গ্রেট সেই ব্রিটেন তারা কিন্তু এখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রকে তার বলয় থেকে বেরিয়ে তাকে প্রত্যাখ্যান করেছে। তো সেই জায়গায় আমরা দেখছি যে এখানে একদিকে রাশিয়া এবং আরেকদিকে চীন তারা যেভাবে ইরানের পাশে পরোক্ষভাবে হলেও দাঁড়িয়েছে এবং নেপথ্য থেকে যেটা ধারণা করা হয় যে নর্থ কোরিয়া তারা যেভাবে সাপোর্টটা দিয়েছে, এতে করে ইরান আজকে একটা ইফেক্টিভলি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে পরাজিত করতে সক্ষম হয়েছে। যদিও এখন আত্মসম্মান রক্ষার্থে আজকে মানে ট্রাম্প মানে এখন একটা নতুন অজুহাত তৈরি করছেন। তিনি কিউবার উপর আক্রমণ এবং রাউল কাস্ট্রোকে ধরে নিয়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসে সে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের মতো তাকে শাস্তি দিবেন বলে করছেন। আমার ধারণা সেগুলো তিনি করতে পারবেন না। হ্যাঁ, সেটা করতে গেলে আরেক চড় খাবেন। কিন্তু যেটা হবে মাঝখান থেকে সেটা হচ্ছে যে তাতে করে বিশ্ব পরিস্থিতি মানে তিনি মানে ইরান যুদ্ধের পরে তো তার বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক আপনার জনপ্রতিনিধি মার্কিন প্রতিনিধি তারা কিন্তু আপনার এই যে ইমপিচমেন্টের উদ্যোগ নেওয়া দরকার সে কথা বলেছিলেন। এখন কিউবার রাউল কাস্ট্রোর বিরুদ্ধে যদি সেই পদক্ষেপ নিতে যায় তাহলে বিশ্ব জুড়ে তার বিরুদ্ধে যে ঘৃণা উচ্চারিত হবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে যেয়ে পৌঁছবে। তো এই অবস্থায় আমি মনে করি যে পৃথিবীতে একদিকে আপনার বহু কেন্দ্রিকতার বিকাশ হচ্ছে, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইখানে ডলারের যে আধিপত্য ছিল সেই ডলারের আধিপত্যের জায়গায় কিন্তু এখানে মাল্টিপল কারেন্সিস বিশেষ করে আপনার রাশিয়ান রুবল এবং চাইনিজ ইয়ান তার যে আপনার আজকে যে গ্লোবাল আপনার মুদ্রা হিসাবে তার যে অ্যাকসেপ্টেবিলিটি সেটা কিন্তু তৈরি হচ্ছে। এমনকি ইন্ডিয়াও তো কোনো ক্ষেত্রে তার নিজের রুপি দিয়ে ট্রেড করার উদ্যোগ নিচ্ছে। আমার ধারণা যে ইউরোপে যে আপনার ইউরোপিয়ান যে কারেন্সি সেই ইউরোপিয়ান কারেন্সি সেটাও কিন্তু আপনার একটা মাধ্যম হিসেবে গ্লোবাল এক্সচেঞ্জের শক্তিশালী মাধ্যম হিসেবে সেটাও কিন্তু আপনার ফাংশন করতে শুরু করবে জোরালোভাবে। তো এরকম একটা অবস্থায় বিশ্বে এক ধরনের পরিবর্তন হচ্ছে, এইটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। কিন্তু এখানেও আমি এক কথা বলবো যে আবার ঘুরে ফিরে ইউনুস প্রসঙ্গে আসতেই হচ্ছে। সেটা হচ্ছে যে আপনার
ডক্টর ইউনূস তিনি ক্ষমতা ছাড়ার মাত্র ৩-৪ দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তিটা করে গেছেন সেটা তিনি করতে পারেন না। এটা অনৈতিক। যার হাতে ক্ষমতা একেবারে শেষ পাদে পৌঁছে তিনি কিন্তু এটা করতে পারেন না, কারণ এটা অনৈতিক। কিন্তু সেই কাজটা তিনি করেছেন এবং তিনি মানে এই চুক্তিতে কি আছে, এই চুক্তি মানে আমরা তো বিভিন্ন সময়ে শুনেছি গোপন চুক্তি ভারতের সাথে ইত্যাদি ইত্যাদি। কি গোপন চুক্তি, তাতে কি ছিল, দেশ কিভাবে বিক্রি হয়েছে, শেখ মুজিব কিভাবে বিক্রি করেছেন, বঙ্গবন্ধু কিভাবে বিক্রি করেছেন, আর শেখ হাসিনা কিভাবে বিক্রি করেছেন, সেগুলো আমরা জানি না, জানতে চাই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি করে ইউনূস কিভাবে দেশকে বিক্রি করেছেন সেটাও কিন্তু আমরা জানতে চাই। এই চুক্তি পূর্ণাঙ্গ প্রকাশ হওয়াটা জরুরি, সেটাও আমরা জানতে চাই। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ফাইনাল রাউন্ড। সো খুব দেখুন, ছোট্ট করে আর অনেকগুলো কথা, বিশ্ব পরিস্থিতি যেটা নিয়ে আপনি খুব উপস্থাপন করলেন এবং আমি খুব মনোমুগ্ধকরভাবে শুনতেছিলাম, সেটা হলোই যে দেখুন বিশ্ব পরিস্থিতি, বিশ্বে কখনো আপনি সেই মানে জাতিসংঘের জন্ম হওয়া থেকে শুরু করে আপনি দেখেন কারো একক পাওয়ার যখনই দেখা গেছে যে সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে, এই পাওয়ার ব্যালেন্স করার জন্যই কিন্তু এই ইউনিয়নটা হয় এবং এটাকে নানাভাবে তারপর অনেক দেশের অনেক রাষ্ট্রের পতন হয়েছে। তাদের যে দর্শন বা যে অবস্থা থেকে তারা যে ছিল, তাদের কাঠামোগত যে শক্তি ছিল তারও অনেকের ক্ষয়িষ্ণু হয়ে গেছে, বা যে শক্তি বা যে ইউনিটি বা যে ইউনিয়ন তাদের ছিল আলাদা, জাতিসংঘের বা জাতীয় সত্তা বা একক ইউনিটের বাইরেও আলাদা আলাদা সত্তা তারা করছে। যেমন ইউরোপিয়ান ইউনিয়নের কথা আপনি বললেন। এবার আমেরিকান যুদ্ধে আমরা সবসময় যেটা দেখেছি যে আমেরিকা যাই কিছু করুক যুক্তিসঙ্গত, বা আপনি ইরানের দিকে তাকান, আপনার লিবিয়ার দিকে তাকান, আমেরিকা যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করেছিল সেগুলো কিন্তু অন্ধভাবে ব্রিটেন সেটাকে ডিটু মেরেছে, আপনি লক্ষ্য করেছেন। এবং সেই জিনিসগুলো কতটা যুক্তিসঙ্গত এবং কতটা অযৌক্তিক তা কিন্তু আজকে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনি এই যে ইরানের যে সাতিলার নৌপথ, যেটাকে ইরান এখন ব্লকেট দিয়ে রেখেছে এবং তাদের নিয়ন্ত্রণে আছে, এইটা দেওয়ার পিছনে কারণটা ছিল কি? কারণটা কিন্তু আমেরিকা যখন অযৌক্তিকভাবে তাদের উপরে যে কারণে তারা আক্রমণটা চালিয়েছিলেন ইসরায়েলকে কেন্দ্র করে, কারণ ইসরায়েল তাদের স্যাটেলাইট স্টেট না। ইসরায়েল এখন হইল কি আমেরিকার, আপনি দেখবেন হাওয়াই একটা প্রভিন্স আছে, স্টেট আছে আমেরিকার, এটা কিন্তু আমেরিকা থেকে অনেক দূরে। আলাক্সা আপনি দেখেন, এটা আমেরিকা থেকে অনেক দূরে, কিন্তু এটার মালিকানা কাদের ছিল আগে? সেগুলো কিন্তু আমেরিকান ভূখণ্ড। ইসরায়েলও এখন যত দূরেই থাকুক না কেন, ইসরায়েলও ঠিক ওই রকমই একটা ভূখণ্ড তাদের। অতএব এখন ইসরায়েলকে আপনি আলাদা স্টেট ভাববেন বাকি, ওইটা অনেক বিতর্কের ব্যাপার, আমি সেইগুলো অত ডিটেলসে যাব না। পাওয়ার ব্যালেন্স কোনো না কোনোভাবে হয়েই যাবে। এককভাবে ক্ষমতার আপনি দেখেন আমেরিকা যেভাবে চেয়েছিলেন, আমেরিকা যেটা মনে করেছিলেন যে ইরাক, লিবিয়া অথবা অন্যান্য দেশের যেভাবে তারা নিয়ন্ত্রণ করেছিল, এইভাবে ইরানের ক্ষেত্রটাও বোধহয় সেই রকমই হবে। সেখানে কিন্তু হয়নি, সেটা বাদ সেধেছে এবং বাধাগ্রস্ত হয়েছে। আমেরিকাকে ব্যাক করতে হয়েছে, পলিসি পরিবর্তন করতে হয়েছে, এবং এটা হবেই। এটা হওয়ার পিছনে এই জন্য কারণ আগে যেরকম এককভাবে মনে করছিল যে আমেরিকার রং আর রাইট এটা কেউ বিচার বিশ্লেষণ ছাড়াই আমেরিকায় সমর্থন করতেন, সেই সময়টা নাই। আর এদিকে আবার নতুন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখবেন আজকে চায়নাকে আপনি কোনোভাবেই বিশ্বশক্তি থেকে উপেক্ষা করতে পারবেন না। এখন আপনি আরও 2-3টা কথা বলছেন, আমি আবার একটু আপনার ইউনুসের কথায় আমি আসব। আপনি একটা কথা বলেছিলেন যে পশ্চিমবাংলার ইলেকশন। দেখুন, জাতীয় ইলেকশন কোনো দেশেই, বিশেষ করে আমাদের রিজনে আমি লক্ষ্য, বিশেষ বাংলাদেশেও দেখেন আপনি, ভোটারের সংখ্যা যা, তার 70%-এর উপরে ভোট কখনো যায় না, খুব রেয়ার ইলেকশনে। এবং ইলেকশনে যদি অনিয়ম না হয়ে থাকে তাহলে 60-70%-এর উপরে মানুষ ভোট দেয় না। আমাদের দেশে কিন্তু এবারের নির্বাচনে আপনি যে কথাটা বলেছেন 40% লোক, একটা উল্লেখযোগ্য সংখ্যক লোকের ভোট পড়েনি। এটার পিছনে অনেক বিচার বিশ্লেষণ করলে কারণ পাওয়া যাবে, কিন্তু এখানে একটা কারণ হলোই যে নির্বাচনের যে ট্রেন্ড, যে ভোটারের যা সংখ্যা তার 60-70-এর বেশি ভোট মানুষ দেয় না। এবারের নির্বাচন কিন্তু সেই অনুসারে কোনো সেটব্যাক এই নির্বাচনের নেই। সুতরাং আমি আরেকটা জিনিস যেটা আপনাকে বলবো, আরেকটা জিনিস যেটা বলবো, পশ্চিমবাংলার ইলেকশনে আপনি দেখেন নির্বাচনের আগে আমরা প্রকাশ্যে দেখেছি, ওইটা আমাদের কাছে কোনো মডেল না, উদাহরণ দেওয়ার মতো। এই জন্য না যে ওখানে 70%, ওইখানে প্রায় 30-32 লক্ষ মানুষ ভোট দিতে পারে নাই।
তাহলে ভোটার লিস্ট থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এটা আমরা দেখেছি। তাইলে বিষয়টা ওইখানটাই। তো সেই জন্য আর একটা জিনিস, যেটা আপনি ইউনুসের কথা আমি বলছি, আপনি যেটা আমেরিকার কথা বলেছেন যে কি চুক্তি, এই সরকার ক্ষমতায়, আমি আবারও বলবো এই কথাটা আমাকে বলতে এই কারণে হচ্ছে, নিশ্চয়ই এই সরকার এটা পরীক্ষা নিরীক্ষা করবে, এবং এই সরকার পরীক্ষা নিরীক্ষা করার পর জনকল্যাণের বাইরে কোনো সিদ্ধান্ত যদি হয়ে থাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কোনো কারণে ক্ষুণ্ণ হওয়ার মতো কোনো সম্ভাবনা থাকে, আপনি আমাদের ট্র্যাক রেকর্ড দেখবেন, বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড কি বলে। এই সরকার কখনো কারো আধিপত্য মেনে নেয়নি। যখন ম্যাডাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন, বন্ধুত্বের বেঁচে যে ভারতের সঙ্গে দেখেন এত বড় পাওয়ারের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি ব্যালেন্স করে দেশের শেষ করতে। আপনি দেখেন ম্যাডাম খালেদা জিয়া তাই, জনাব তারেক রহমানও তাই, আপনি নিশ্চিত থাকতে পারেন। এবং ইতিমধ্যে কিন্তু এই আজকে যারা অনেকেই তার সমালোচনা করছিলেন, এইটা কেউ কেউ এটাও বলে উনি দেশে আসছেন এইটা করে, ওইটা মুখের কাছ থেকে এইটা করে বা এজেন্ডা নিয়ে, কিন্তু আপনি দেখেন দেশের মঙ্গলের জন্য যা উনি যে টার্গেট ফিক্স করে উনি কিন্তু সেদিকে আগাচ্ছে। সুতরাং আমি এটা নিশ্চিত যে একটা গণতান্ত্রিক সরকার যেহেতু রাষ্ট্র ক্ষমতায়, আমরা এটা নিশ্চিত জনগণের ভোটে নির্বাচিত সরকার আর যাই হোক না কেন, তারা ওই যেমন আমি এইভাবে শেষ করে দিই কথাটা, একটি রাজনৈতিক দল এখন যারা বিরোধী দল, তাদের দর্শন ছিল আল্লাহর আইন আর সৎ মানুষের শাসন। তারা এখন ওই সমস্ত দর্শন থেকে সরে গিয়ে কি হয়েছে জানেন, যে আল্লাহর আইন আর সৎ কথা বলা মানুষের শাসন, সৎ মানুষের শাসন না, সৎ ভালো কথা বলা মানুষের শাসন, তারা সেই অবস্থায়। কিন্তু গণতান্ত্রিক সরকার বা বিএনপি তারা কিন্তু ওই কথা বলা সরকারে কখনো রূপ নেয় নাই, তারা যেটা কাজ সেটাই তারা করেছেন। জি, অনেক ধন্যবাদ। আমার আলোচনা থেকে নিশ্চয়ই বোঝা গেছে যে আমি কিন্তু এই সরকারের কাছে আমার প্রত্যাশার কথাগুলো বলার চেষ্টা করেছি। এই সরকার নির্বাচিত সরকার, বহুকাল পরে দেশে ভোট হয়েছে, তার মাধ্যমে নির্বাচিত সরকার, এই সরকার মুক্তিযুদ্ধকে ধারণ করে, সে কথা তারা বারবার ঘোষণা করছে, এবং এই সরকার অনেকগুলো প্রতিশ্রুতি নিয়ে এসছে। তো সেই দিক থেকে আসলে বহুদিন ধরে আমাদের দেশে যে সংকট, যে সমস্যাগুলো জমেছিল, সেগুলো অনেক ক্ষেত্রে এখন সংকটে রূপান্তরিত হয়েছে। তার অনেক প্রকাশ আমরা দেখছি। রামিসা তার কেবলমাত্র একটা উদাহরণ, কিন্তু আজকেই ডেইলি স্টারে পড়লাম যে আপনার গত 10 বছরে অন্তত 6,000 এই অপ্রাপ্তবয়স্ক কন্যা শিশু তারা কিন্তু নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন। তো এই যে আপনার কত পার্সেন্ট রিপোর্ট আমাদের পত্রপত্রিকায় আসে, থানা পর্যন্ত পৌঁছায়, কাজে এই সংখ্যাটা ব্যাপক, এটা ভয়াবহ। তো এখন এই ক্রাইসিসের মধ্যে আমরা এই শিশুদের জন্য জাস্টিস চাই, তাদের মা বাবার জন্য জাস্টিস চাই, আত্মীয় স্বজনের জন্য জাস্টিস চাই, জনগণের জন্য জাস্টিস চাই। এবং এই বিষয়গুলোতে বা এরকম যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে দ্রুত কিছু করবেন, এবং আমরা একটা সুশাসন পাব, এবং আমরা যোগ্য মানুষকে, দলের এবং দলের বাইরের যোগ্য মানুষকে যথাযথ জায়গায় তারা কাজে লাগাবেন দেশের স্বার্থে, এই প্রত্যাশাটুকুই রাখতে চাই। এক মিনিট, খুব ছোট করে, এক মিনিট শেষ করতে দেখুন, জনগণের সরকারের কাছে জনগণের প্রত্যাশা থাকবে, এটা খুব স্বাভাবিক। আর এই সরকার জনগণের প্রত্যাশাকে এড়িয়ে চলবে না, কারণ এটা জনগণেরই সরকার। আগে জনগণের কাছে তথ্য ওই রকম উপস্থাপিত, নিয়ন্ত্রিত ছিল। এই সরকার গণতান্ত্রিক সরকার হওয়ার কারণে আপনি দেখেন, যেমন ডেইলি স্টারকে রেফার করলেন আপনি, গত 10 বছরে 6,000 শিশুর এরকম ধর্ষণ এবং হত্যাজনিত ঘটনা, যেটা আপনি বললেন। এখানে অবশ্যই আমার কিছুটা সন্দেহ আছে সংখ্যা বিষয়টায়। আপনি দেখেন তো, সন্দেহ কি আপনার কম মনে হয় না বেশি মনে হয়? না, আমার বলছি যে এটা কতটা অ্যাকিউরেট সেই ব্যাপারে আমার কিছুটা, কারণ আমি কোর্ট কাছারি সম্পর্কে যেহেতু আমার একটা ধারণা আছে, সেই জন্য আমি হিসেবগুলো মিলিয়েছি, যে মনে মনে মিলাইলাম আর কি। এখন একটা মুশকিল হলো, এই শেষ করতে হবে প্লিজ। আগে আপনি দেখেন, এই যে এখন যেটা এই 3 মাসের সরকারের আমলে যে ডেইলি স্টার যে জিনিসটা আজকে প্রকাশ করলেন, এই 3 মাস আগে ডেইলি স্টার কিন্তু বা এরকম কোনো পত্রিকা বা কোনো টেলিভিশন এই কথাগুলো প্রকাশ করেনি। তাহলে আজকের সরকারের সঙ্গে অতীতের সরকারের ফারাকটা কোথায়? দর্শক অনুষ্ঠানের শেষ, যেই সরকারের সময় অবাধ তথ্য মানুষের ফেসবুক এবং ইউটিউবে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর মেজবাহ কামাল এবং অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, নির্বাচিত সরকার
এবং একটা নির্বাচিত সরকারের প্রতি সবারই দৃষ্টিভঙ্গি, এমনকি বিরোধী পক্ষের দৃষ্টিভঙ্গিটাও একটা অনির্বাচিত সরকারের প্রতি যেরকম থাকে তার থেকে ভিন্ন। এবং সঙ্গত কারণেই সরকারের প্রতি প্রত্যাশা কি সেটি প্রফেসর মেজবাহ কামাল বলেছেন, এবং জনপ্রত্যাশা আর বাইরে গিয়ে ক্ষমতাসীনরা কিছু করবেন না অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, এবং বিএনপির ক্ষমতাসীন দলের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। কিন্তু আমরা চাইব অফকোর্স সবার আগে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশটা যেন সবার জন্য হয় এবং আইনের শাসন, আইন যেন সবার জন্য সমান হয়, সমানভাবে প্রয়োগ হয়, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।